এবং জাতির স্বার্থে আমাদের প্রিয় সাংবাদিক জনাব মোস্তফা কামাল মজুমদার, আমাদের প্রধান অতিথি, ইনি এইমাত্র চলে গেলেন ওনার একটা বিশিষ্ট কাজের জন্য অন্য জায়গায়। ওনার সাথে দীর্ঘদিন যাবৎ উনিও বলেছেন একসাথে কাজ করেছি। সেই 1969-এর আগে 1965 সন থেকে আমাদের যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি তখন উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরে আমরা 69-এর গণ আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী অনেক সংগ্রাম এবং আন্দোলনে একসাথে ছিলাম। এবং তারপরেও যখন বাংলাদেশের স্বাধীনতার পরেও বিভিন্ন কর্মকাণ্ডে আমরা একসাথে অনেক কাজ করেছি। এবং উনি দীর্ঘদিন যাবতই এই দেশের মানুষের মুক্তির জন্য উনি কথা বলেন এবং উনি তো নিজেও বলে গেছেন আজকে যে উনি সবসময়ই মানুষের কল্যাণে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, মুক্ত বুদ্ধির চর্চায় বিশ্বাস করেন। তো আমরা শুরু করব যেখান থেকে, যেটি আনোয়ারুল্লাহ চৌধুরী ভাই বলে গেছেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে তার মানবাধিকার। আমাদেরকে তিনি বললেন যে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন সে তো একদম সব কিছু থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু এরপরে কিন্তু বিভিন্ন বাধা নিষেধ তার উপর আসতে থাকে। কাজে ওই যে অবস্থায় উনি জন্মগ্রহণ করেছিলেন এটা কিন্তু থাকে না। কিন্তু তখন কী করতে হয়, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যে গণতন্ত্রের চর্চা হচ্ছে, আনোয়ারুল্লাহ চৌধুরী ভাই অনেক উদাহরণের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও বললেন, কিন্তু উনি কথা ওখানে আরেকটু বলতে পারতেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কী দেখছেন। যারা মানবাধিকারের কথা বলে, এখানে ট্রাম্প এসেই তিনি মানবাধিকার হরণের সমস্ত কাজগুলো করছেন। তিনি ইতিমধ্যেই বলছে যে আমি এতে থাকবো না, ইউনেস্কোতে থাকবো না, আমি যে WHO ওতে থাকবো না। তারপরে যে সবচেয়ে বড় কথা, পরিবেশ নিয়ে সারা দুনিয়াতে যত কথা হচ্ছে উনি বললেন আমরা এর থেকে বেরিয়ে আসব। কেন বেরিয়ে আসবে? যে এতে মার্কিনীদের সুবিধা হবে। কিন্তু আমরা যদি ব্যাপারগুলো আরও ভালোভাবে অবলোকন করি কী হবে, আজকে যদি সারা পৃথিবীতে এই যে পরিবেশগত যে সমস্যাগুলোর সূচনা হচ্ছে এইগুলো যত বাড়তে থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্র তো এফেক্টেড হবে না। যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, যখন ঘন ঘন ঝড় দুর্ভিপাক হতে থাকবে, তখন কিন্তু ট্রাম্প সাহেবও খুব শান্তিতে থাকবেন না। ইতিমধ্যেই তাকে বলতে হয়েছে, প্রথম বলছে যে আমি করব চায়নার উপর এই বিধিনিষেধ দেবো, ওই দেবো, কিন্তু পরে বলছে না আমি আলাপ আলোচনা করবো। অনেক জিনিসই যেভাবে শুরু করেছিলেন ওইটা শেষ করে। তো এখন উনি একটা জিনিস বলতেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আছে, যারা নাকি তার কথায় বৈধভাবে নাই, তাদেরকে তিনি ফেরত পাঠাচ্ছেন। আপনারা জানেন ইতিমধ্যেই ভারতের বেশ কিছু লোককে উনি প্লেনে করে ফেরত পাঠিয়েছেন। এবং গতকাল তো আপনারা দেখেছেন ভারতের যে সংসদ, এখানে ওর উপর আলোচনা হয়েছে যে আমরা স্বাধীন দেশের লোক, আমাদেরকে পাঠাতে হচ্ছে কি ডান্ডা বেরি পরিয়ে, শিকল পরিয়ে ওদেরকে দেশে ফেরত পাঠাচ্ছে, যেন তারা দাগি আসামি এমন কিছু করছে। এইটা তো কোনো ক্রমেই কাম্য নয়। তাদের যদি অসুবিধা হয় তাদেরকে এখানে, তোমরা তো তোমাদের প্লেনেই নিয়ে আসছে, তো ওরা তো আর কোথাও যেতে পারছে না, তারপরে তুমি ভারতীয়দের কাছে তুলে দিচ্ছ, এইটা
কোনোভাবেই কাম্য নয়। কিন্তু এটা কি হচ্ছে, তিনি সারা পৃথিবীকে দেখাতে চাচ্ছেন যে আমার বিরুদ্ধে যারা কথা বলবে আমি তাদেরকেই হেনস্থা করব। আমরা জানেন যে বিশেষত শিখরা, তারা কিন্তু সারা পৃথিবীতেই তারা তাদের ওই শিখ রাষ্ট্রের জন্য একটা মুভমেন্ট করছে। তবে তারা, আমি এখন তো কানাডাতে থাকি, কানাডায় কিন্তু তারা মোটামুটি ভালো আছে। কানাডিয়ান সরকার শিখদেরকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা দিচ্ছে, ফলে কানাডাতে তারা ভালোভাবেই থাকতে পারছে। ওখান থেকে তো এইভাবে ডান্ডা বেরি পরিয়ে ফেরত পাঠাতে হচ্ছে না, কিন্তু এইটা ট্রাম্প করতেছে। এবং আমাদেরও, আমরা যারা বাংলাদেশের লোক আছি তাদেরও খুশি হওয়ার কোনো কারণ নাই। ট্রাম্পের কোনো জিনিসই কোনো ইয়ে নাই। তিনি বলছেন দরকার হলে বাংলাদেশের লোকজন যাদের, তাদেরকেও ফেরত পাঠাবো। আমরা তো এই ধরনের মানবাধিকারে বিশ্বাসী না। ট্রাম্পের এই কর্মকাণ্ডগুলোকে আমাদের নিন্দা জানাতে হবে, বেশিভাবে নিন্দা জানাতে হবে। আর সারা পৃথিবীতে যেই অবস্থা চলছে, শুধু এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, শেষ করে দিই, আমরা ইউরোপের বিভিন্ন দেশের দিকে তাকান, ওখানেও একই ধরনের অবস্থা হচ্ছে যে যারা মানবাধিকারের কথা বলে, যারা ওই দেশের রাষ্ট্রের বিপক্ষে কথা বলে, তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যে যখন জার্মানিতেও আগে যেই অবস্থা ছিল, মোটামুটি একটা ভালো অবস্থা ছিল, এখন জানেন জার্মান সরকার অনেকগুলো নিয়ম কানুন করেছে, যার ফলে যারা অধিবাসী তাদেরকে কিন্তু তারাও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এই অবস্থা যদি সারা পৃথিবীতে চলতে চায় তাহলে তো আমাদের অবস্থা আরও খারাপ হবে। এখন আমরা বাংলাদেশের দিকে যদি আসি, বাংলাদেশ তো আমরা জানেন যে দীর্ঘদিনের স্বৈর শাসনের পর শেখ হাসিনা বাংলাদেশকে কী অবস্থায় পরিণত করেছিল আপনারা সবাই জানেন। এখানে কথা বলার স্বাধীনতা ছিল না, লেখার স্বাধীনতা ছিল না, মিটিং মিছিলে যাওয়ার কোনো স্বাধীনতা ছিল না। আমরা তবু এই যে আমাদের মোস্তফা কামাল ভাইয়ের সাথে নিয়ে আমরা প্রায়ই কিছু কিছু সেমিনার সভা করেছি, কিন্তু তাও এইগুলো অনেকগুলোই আবার এই যে রাষ্ট্রীয় সংস্থাগুলো এর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। এমনকি মোস্তফা কামাল ভাইকে একদিন একটা অনুষ্ঠান থেকে যাওয়ার পথে তাকে কিন্তু মেরে ফেলার একটা ঘটনা ঘটিয়েছিল। মোস্তফা কামাল ভাই বলেছে কিনা, তো এইটা এই কারণ তিনি জনগণের কথা বলতেন, এই সরকারেরও বিরুদ্ধে কথা বলতেন, এই জন্য তাদেরকে শেষ করে দিতে হবে। তো এই জুলাই মাসের এই যে ছাত্র জনতার এই যে একটা অভ্যুত্থানের ফলে বাংলাদেশের অবস্থা অনেক পরিবর্তিত হয়েছে। আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি, এবং আমরা আগামী দিনগুলোতে আরও কীভাবে বাংলাদেশকে এই স্বাধীন সার্বভৌমত্ব যেই অধিকার, এই অধিকার অর্জনের দিকে নিয়ে যেতে পারব। আমি প্রায়ই একটি কথা বলি যে বাংলাদেশেও বর্তমানে যেই অবস্থা চলছে, যে এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টাই তো সফল হচ্ছে না, কিছু ক্ষেত্রে তো তাদেরও কিছু ব্যর্থতা আছে। তো আমি মনে করি, যেটা আমি অনেক আগে বিভিন্ন জায়গায় বলেছি, যে আজকে আমাদের যে ছাত্ররা যারা এই আন্দোলনে অগ্রসৈনিকের ভূমিকা গ্রহণ করেছে, দেশের জনগণ, তরুণ সমাজ, বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, তারা সবাই কিন্তু এখন জাতীয় স্বার্থে এক হওয়া উচিত। এক হয়ে আমি বিশ্বাস করি তারা যদি এখন একটা
জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। যেই জাতীয় সরকার এই দেশের জনগণের স্বার্থ নিয়ে কাজ করবে, সবার স্বার্থ নিয়ে কাজ করবে, তা না হলে কী হবে? আমরা দেখেন এখনই এই যে পতিত স্বৈরাচার গতকাল যেই ঘটনা ঘটেছে, আসলে ঘটনাটা সূত্রপাত তো এর আগের দিন মিডিয়াতে বলল পতিত স্বৈরাচার শেখ হাসিনা তিনি বিবিসিতে একটা দেবেন, ভাষণ দেবেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণকে, তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে তারা এই সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাকে আবার ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করে। তো এরপর কি হলো? এইটা তো এই দেশের ছাত্র সমাজ কেন, কেউই তো এটা গ্রহণ করতে পারে না। ফলে তারও একটা পাল্টা কর্মসূচি দিল যে আমরা যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিন্তু এটাকে প্রতিহত করব। তারপরেও কিন্তু শেখ হাসিনা থেমে নাই, সে ওই ভাষণ প্রচারই করবে। তখন ছাত্ররা কর্মসূচি দিল যদি এই হয় তাহলে আমরা এখানে স্বৈরাচারের যত আছে, স্থাপনা আছে, এইগুলো আমরা ভেঙে গুড়িয়ে দেব। তো এইটা কিন্তু আমরা যদি এই দৃষ্টিতে দেখি, ছাত্ররা স্থাপনা গুড়িয়ে দিতে গিয়েছে, কিন্তু এর পিছনে কারণগুলো কিন্তু একসাথে করতে হবে। আপনি বিদেশ থেকে দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার চেষ্টা করবেন, আর দেশের জনগণ চুপ করে থাকবে, এত হয় না। ফলেই কিন্তু এই প্রতিক্রিয়াটা হয়েছে এবং এই প্রতিক্রিয়ার ফলে এখন কী অবস্থা হয়েছে? এখন তো শেখ হাসিনা তার যে ভাষণ, এটা কিন্তু বাংলাদেশের লোকজন কেউ দেখতে পায় নাই, এবং তিনি যে কথাগুলো বলতে চেয়েছিলেন এগুলো ইন্ডিয়ান মিডিয়া কিছু কিছু কথা বলছে, কিন্তু এমনি কিন্তু প্রচার করতে পারে নাই এবং ভবিষ্যতেও করতে পারবে না। তা আমাদের সবাইকে আমি এই জন্যই বলি, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য সবসময় চেষ্টা করতে হবে। এই অভিলক্ষে আমাদের যে মানবাধিকার এবং অন্যান্য অধিকারগুলোর কথা আসে, এবং যতই দিন যাবে আমরা এই অধিকারগুলো সমুন্নত রাখার জন্য সবাই একসাথে জোটবদ্ধ হয়ে কাজ করব। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে ধন্যবাদ।